বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম ছেলের সাথে। সকালের রোদে পুকুরের পানি চিকচিক করছিল। ছেলে বড়শি ফেলে দিল। অনেকক্ষণ অপেক্ষার পর একটা মাছ ধরা পড়ল। আমি খুশি হয়ে হাততালি দিলাম। মাছটা পানিতে লাফালাফি করছিল। সে বলল, মা, এই মাছটার মতোই আমার হৃদয় তোমার প্রেমে ছটফট করছে। আমি অবাক হয়ে তাকালাম। পুকুরের পাড়ে বসে সে আমার হাত ধরল। মা, এই পুকুরের মতোই গভীর আমার ভালোবাসা তোমার জন্য। বড়শিটা তার হাত থেকে পড়ে গেল পানিতে। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তার গলার স্বর কাঁপছিল। তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে এই জীবনের নদী পার হবে। পুকুরের পানিতে আমাদের প্রতিবিম্ব দুলছিল। সকালের মিষ্টি বাতাসে আমার শাড়ির আঁচল উঠছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মাছটা এখনও পানিতে লাফাচ্ছিল। সে বলল, মা, আমাদের সম্পর্কটাও এই মাছের মতো, সমাজের জালে আটকে আছে। আমি তোমাকে মুক্ত করে দিতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সায়রা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাফিক খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, আকাশ আর রিমা। আকাশ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা শহরের একেবারে প্রান্তে। বড় পুরানো বাড়ি, ৪টা তলা। একটা পুরানো মানার বাগান আছে। পেছনে একটা বড় পুকুর। এই পুকুরটাই আজকের ঘটনার শুরু। সেদিন ছিল শীতের সকাল। কুয়াশায় ঢাকা সবকিছু। আকাশ এসে বলল, মা, আজ পুকুরে মাছ ধরতে যাব। আমি বললাম, ঠিক আছে, চল। আমরা বড়শি নিয়ে পুকুর পাড়ে গেলাম। আকাশ বড়শি ফেলতেই একটা বড় মাছ উঠল। আমি খুশি হয়ে হাততালি দিলাম। মাছটা লাফালাফি করছিল। হঠাৎ আকাশ একটা অদ্ভুত কথা বলল। সে বলল, মা, এই মাছটার মতো আমার হৃদয়ও ছটফট করছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ভাবলাম, স্বাভাবিক মাছেলের ভালোবাসার কথা বলছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে বাকি জীবন কাটাবে? আমি কিছু বলার আগেই সে আরও বলতে লাগল, মা, সমাজ আমাদের বুঝবে না, কিন্তু ভালোবাসার কোনো বাধা নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। হঠাৎ পুকুরের পানি থেকে একটা অদ্ভুত আলো বের হল। সেই আলো দেখে আকাশ চুপ হয়ে গেল। আমিও দেখতে পেলাম সেই রহস্যময় আলো। পুকুরের মাঝখান থেকে একটা প্রাচীন বাক্স ভেসে উঠল। বাক্সটা দেখতে অনেক পুরানো। তার উপর অদ্ভুত চিহ্ন আঁকা। আকাশ বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না, কিন্তু এটা নিয়ে ঘরে যাই। আমরা বাক্সটা নিয়ে ঘরে গেলাম। খুলতে গিয়ে দেখি ভেতরে একটা পুরানো ডায়েরি। ডায়েরিতে লেখা, যে এই ডায়েরি পাবে সে 10টি রহস্যের সমাধান করতে পারলে অসীম সম্পদের মালিক হবে। আকাশ উত্তেজিত হয়ে বলল, মা, চল এই রহস্যের সমাধান করি। আমি বললাম, ঠিক আছে। আমাদের মধ্যে আগের সেই অস্বস্তিকর পরিস্থিতি ভুলে গিয়ে নতুন উত্তেজনা কাজ করছিল। প্রথম রহস্যটা ছিল, যেখানে সূর্য ডোবে সেখানে লুকানো আছে প্রথম চাবি। আমরা বাড়ির পশ্চিম দিকে গেলাম। সেখানে একটা পুরানো গাছ। গাছের নিচে খুঁজতে গিয়ে একটা ছোট সোনার চাবি পেলাম। দ্বিতীয় রহস্য, যেখানে চাঁদ ওঠে সেখানে রয়েছে দ্বিতীয় ইশারা। পূর্ব দিকে গিয়ে আমরা একটা প্রাচীন পাথর পেলাম। পাথরে খোদাই করা ছিল একটা মানচিত্র। তৃতীয় রহস্য আমাদের নিয়ে গেল বাড়ির নিচতলার একটা গোপন কক্ষে। সেখানে পুরানো আসবাবপত্র। একটা আলমারির পেছনে লুকানো ছিল একটা গোপন দরজা। চতুর্থ রহস্যের সমাধান করতে গিয়ে আমরা আবিষ্কার করলাম যে আমাদের বাড়ির নিচে একটা ভূগর্ভস্থ সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। পঞ্চম রহস্যে আমরা জানতে পারলাম যে এই সুড়ঙ্গটা একটা প্রাচীন রাজার গুপ্তধনের সাথে যুক্ত। রাজা তার সম্পদ লুকিয়ে রেখেছিল এখানে। ষষ্ঠ রহস্যের জন্য আমাদের যেতে হলো বাড়ির ছাদে। ছাদে একটা পুরানো টেলিস্কোপ ছিল। সেটা দিয়ে আকাশে তাকালে একটা বিশেষ নক্ষত্রপুঞ্জ দেখা যাচ্ছিল। সপ্তম রহস্য আমাদের বাগানের গোলাপ গাছের কাছে নিয়ে গেল। সেখানে মাটি খুঁড়ে আমরা একটা প্রাচীন ধাতুর বাক্স পেলাম।
অষ্টম রহস্যে আমরা জানলাম যে আমাদের পূর্বপুরুষরা ছিল একটা গুপ্ত সমিতির সদস্য। তারা সম্পদ রক্ষা করার জন্য এইসব রহস্যের জাল বুনেছিল। নবম রহস্যের সমাধান করতে গিয়ে আমাদের পুকুরের তলদেশে যেতে হল। সেখানে একটা গোপন কক্ষ ছিল। কক্ষে ঢোকার জন্য একটা বিশেষ কোড লাগত। দশম এবং শেষ রহস্যটা ছিল সবচেয়ে কঠিন। আমাদের সব চাবি আর ইশারা একসাথে মিলিয়ে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করতে হল। আকাশ বলল, মা, আমরা যদি এই সব রহস্যের সমাধান করি তাহলে আমরা ধনী হয়ে যাব। তখন আমরা যে কোনো দেশে চলে যেতে পারব। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা একসাথে কাজ করতে লাগলাম। প্রতিটা রহস্যের সমাধান করার সময় আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। কিন্তু এটা ছিল পারিবারিক বন্ধন আর সাহসিকতার সম্পর্ক। দিনের পর দিন আমরা কাজ করলাম। আকাশ অনেক বুদ্ধিমান ছেলে। সে সব রহস্যের সমাধান খুঁজে বের করত। আমি তাকে সাহায্য করতাম। একদিন আমরা জানতে পারলাম যে এই গুপ্তধন আসলে আমাদের পরিবারেরই। আমাদের দাদা-দাদির দাদা একজন জমিদার ছিল। তিনি তার সম্পদ লুকিয়ে রেখেছিল যাতে ইংরেজরা তা দখল করতে না পারে। আমাদের অ্যাডভেঞ্চার আরও রোমাঞ্চকর হয়ে উঠল যখন আমরা জানলাম যে আমাদের পাড়ার আরও কয়েকটা পরিবার এই ধনের খোঁজ করছে। তারা বুঝতে পেরেছে যে আমাদের বাড়িতে কিছু রহস্য আছে। একদিন রাতে আমরা দেখলাম যে কয়েকজন লোক আমাদের বাগানে ঘোরাঘুরি করছে। তারা টর্চ জ্বালিয়ে কিছু খুঁজছে। আকাশ বলল, মা, আমাদের সাবধান থাকতে হবে। আমরা ঠিক করলাম যে রাতেই আমাদের সব রহস্যের সমাধান করে ধন খুঁজে বের করতে হবে। নইলে অন্যরা আমাদের আগে পেয়ে যাবে। সেই রাতে আমরা চুপি চুপি কাজ শুরু করলাম। পুকুরের তলার গোপন কক্ষে ঢুকলাম। সেখানে একটা বিশাল তিজোরি ছিল। আমাদের সব চাবি দিয়ে তিজোরি খুল। তিজোরির ভেতর ছিল অগণিত স্বর্ণমুদ্রা, হীরা, মুক্তা আর দামি পাথর। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। এত সম্পদ আমরা কল্পনাও করতে পারিনি। হঠাৎ আমরা শুনলাম যে কেউ বাড়িতে ঢুকার চেষ্টা করছে। আকাশ বলল, মা, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমরা যতটা পারি সম্পদ নিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করলাম। সুড়ঙ্গটা আমাদের নিয়ে গেল শহরের অন্য প্রান্তে। সেখানে একটা পুরানো বাড়ি ছিল। সেই বাড়িতে আমাদের পূর্বপুরুষদের আরও গোপন তথ্য লুকানো ছিল। আমরা জানতে পারলাম যে আমাদের পরিবার শুধু ধনী ছিল না, তারা ছিল একটা গোপন সংগঠনের সদস্য। এই সংগঠন দেশের স্বাধীনতার জন্য কাজ করত। আকাশ বলল, মা, আমাদের পূর্বপুরুষরা ছিল মহান মানুষ। তারা দেশের জন্য অনেক ত্যাগ করেছে। আমি গর্বিত বোধ করলাম। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। আমরা জানতে পারলাম যে এই গুপ্তধনের সাথে একটা অভিশাপও জড়িত। যে এই ধন পাবে তাকে একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব হল, এই ধন দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করতে হবে। স্কুল বানাতে হবে, হাসপাতাল করতে হবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আকাশ বলল, মা, আমরা এই কাজ করব। আমাদের পূর্বপুরুষদের ইচ্ছা পূরণ করব। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ, আমরা এই মহৎ কাজ করব। আমরা ঠিক করলাম যে গুপ্তধনের কথা কাউকে বলব না, বরং ধীরে ধীরে দাতব কাজ শুরু করব। মানুষ ভাববে আমরা হঠাৎ ধনী হয়েছি। পরের কয়েক মাস আমরা পরিকল্পনা করলাম। আকাশ তার পড়াশোনার পাশাপাশি দাতব কাজের পরিকল্পনা করতে লাগল। আমি স্থানীয় দরিদ্র পরিবারগুলোর খোঁজ নিতে লাগলাম। একদিন আমরা আমাদের প্রথম প্রকল্প শুরু করলাম। পাড়ার একটা অসহায় পরিবারের জন্য একটা ছোট দোকান খুলে দিলাম। তারা খুব খুশি হল। আকাশ বলল, মা, দেখো আমরা কত ভালো কাজ করছি। আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করছে। আমি বললাম, হ্যাঁ, এই কাজ করে আমি অনেক শান্তি পাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রকল্প ছিল একটা ছোট স্কুল। যেসব বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের জন্য আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করলাম। তৃতীয় প্রকল্পে আমরা একটা ছোট ক্লিনিক খুললাম, যেখানে দরিদ্র মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেত। আকাশ প্রতিদিন আমাকে বলত, মা, আমাদের এই কাজ দেখে আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। তুমি একজন মহান মানুষ। আমি বুঝতে পারলাম যে তার ভালোবাসা এখন সম্মান আর শ্রদ্ধার ভালোবাসা। মাসের পর মাস আমরা কাজ করলাম। আমাদের দাতব্য কাজের খবর চারদিকে ছড়িয়ে গেল। মানুষ আমাদের প্রশংসা করতে লাগল। একদিন স্থানীয় পত্রিকায় আমাদের নিয়ে খবর বের হল। গুমনাম দাতা পরিবার এলাকায় বিপ্লব এনেছে। এই খবর পড়ে আমরা গর্বিত হলাম। আকাশ তার পড়াশোনা শেষ করে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিল। সে বলল, মা, আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করব। আমি তার সিদ্ধান্তে খুশি হলাম। আমরা আরও অনেক রহস্যময় ঘটনার সম্মুখীন হলাম।
একদিন আমরা জানলাম যে আমাদের পরিবারের সাথে যুক্ত আরও একটা গুপ্তধন আছে। সেটা পেতে হলে আমাদের দেশের অন্য প্রান্তে যেতে হবে। আমরা একটা দীর্ঘ যাত্রার পরিকল্পনা করলাম। আকাশ তার বন্ধুদের সাথে আলোচনা করে একটা অভিযান দল গঠন করল। আমি আমার বোনদের সাহায্য নিলাম। আমাদের যাত্রা শুরু হলো ট্রেনে করে। ট্রেনে আমাদের সাথে আরও কয়েকজন অভিযানকারী যোগ দিল। তারা সবাই আমাদের পরিবারের পুরানো বন্ধু ছিল। 2 দিনের যাত্রার পর আমরা পৌঁছলাম একটা পাহাড়ি এলাকায়। সেখানে ছিল প্রাচীন একটা মন্দির। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল আমাদের পরবর্তী ইশারা। পাহাড়ে ওঠার সময় আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হল। একবার আমরা পথ হারিয়ে ফেললাম। আকাশ তার কম্পাস আর মানচিত্র দেখে পথ খুঁজে বের করল। অন্যবার আমাদের উপর বন্য জানোয়ার আক্রমণ করল। আমরা আগুন জ্বালিয়ে তাদের তাড়িয়ে দিলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমরা দেখলাম একটা অপূর্ব দৃশ্য। সূর্যাস্তের সময় পুরো এলাকা সোনালি রঙে ভরে গেল। আকাশ বলল, মা, এত সুন্দর দৃশ্য আমি জীবনে দেখিনি গি। মন্দিরে ঢুকে আমরা আবিষ্কার করলাম একটা গোপন কক্ষ। সেই কক্ষে ছিল আমাদের পূর্বপুরুষদের আরও অনেক গোপন তথ্য। আমরা জানতে পারলাম যে আমাদের পরিবার আসলে একটা রাজবংশের বংশধর। আমাদের একটা রাজ্য ছিল। ইংরেজরা সেই রাজ্য দখল করে নিয়েছিল। এই তথ্য জেনে আকাশ বলল, মা, আমরা রাজকুমার আর রাজকুমারী। আমাদের এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে গু। আমি বললাম, কিন্তু আমাদের লক্ষ্য ধন দিয়ে মানুষের সেবা করা, রাজত্ব করা নয় গু। আমাদের অভিযান আরও দীর্ঘ হল। আমরা আবিষ্কার করলাম যে সারা দেশে আমাদের পূর্বপুরুষদের লুকানো সম্পদ ছড়িয়ে আছে। প্রতিটা জায়গা রহস্যময় ইশারা দেওয়া আছে। আমরা দেশের বিভিন্ন প্রান্তে গেলাম। পুরানো কেল্লা, মসজিদ, মন্দির, গির্জা, সব জায়গায় আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ইশারা খুঁজে পেলাম। প্রতিটা অভিযানে আমাদের নতুন নতুন বিপদের মুখোমুখি হতে হল। কখনো ডাকাত, কখনো বন্য জানোয়ার, কখনো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা হাল ছাড়লাম না। একটা অভিযানে আমরা গেলাম রাজশাহীর একটা পুরানো জমিদার বাড়িতে। সেখানে আমাদের দাদার দাদার একটা গোপন চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল তার সব সম্পদের একটা মানচিত্র। আকাশ সেই মানচিত্র দেখে বলল, মা, এই সম্পদ দিয়ে আমরা পুরো দেশে শিক্ষা আর চিকিৎসার ব্যবস্থা করতে পারব। আমি তার কথায় অনুপ্রাণিত হলাম। আমরা আরও কয়েকটা শহরে গেলাম। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সব জায়গায় আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ইশারা খুঁজে পেলাম। প্রতিটা জায়গা থেকে আমরা মূল্যবান তথ্য সংগ্রহ করলাম। একটা জায়গায় আমরা আবিষ্কার করলাম একটা ভূগর্ভস্থ লাইব্রেরি। সেখানে হাজার হাজার দুর্লভ বই ছিল। আকাশ বলল, মা, এই বইগুলো অমূল্য। এগুলো দিয়ে আমরা একটা জাতীয় লাইব্রেরি তৈরি করতে পারি। আমাদের অভিযানের সময় আমরা অনেক ভালো মানুষের সাথে পরিচিত হলাম। তারা আমাদের সাহায্য করল। কিছু মানুষ আমাদের বিপদ থেকে রক্ষা করল। আকাশ একদিন বলল, মা, এই অভিযানে আমি বুঝতে পেরেছি যে পারিবারিক বন্ধনের চেয়ে শক্তিশালী কিছু নেই। আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি। আমি তার কথায় আবেগপ্রবণ হয়ে গেলাম। আমাদের সম্পর্ক এখন আর আগের মতো ছিল না। এখন আমরা ছিলাম 2 অভিযানকারী, 2 বন্ধু, 2 সহযোগী। আমাদের বড় আবিষ্কার হল সুন্দরবনে। সেখানে একটা গোপন দ্বীপে আমাদের পূর্বপুরুষদের মূল ভাণ্ডার ছিল। কিন্তু সেখানে পৌঁছানো ছিল অনেক কঠিন। আমাদের নৌকা করে যেতে হল। বাঘের ভয়, কুমিরের আক্রমণ, ঝড় বৃষ্টি, সবকিছু মোকাবেলা করে আমরা সেই দ্বীপে পৌঁছলাম। দ্বীপে গিয়ে আমরা দেখলাম একটা প্রাচীন প্রাসাদ। প্রাসাদের ভেতরে ছিল অগণিত ধনসম্পদ। সোনা, রূপা, হীরা, মণিমুক্তা, সবকিছু। কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস ছিল একটা প্রাচীন গ্রন্থ। সেই গ্রন্থে লেখা ছিল কিভাবে একটা আদর্শ সমাজ গড়া যায়, কিভাবে সবাই মিলেমিশে থাকা যায়। আকাশ সেই গ্রন্থ পড়ে বলল, মা, আমাদের পূর্বপুরুষরা শুধু ধনী ছিল না, তারা ছিল মহান দার্শনিক। তারা মানুষের কল্যাণের কথা ভেবেছিল। আমরা ঠিক করলাম যে এই জ্ঞান আমরা সবার সাথে ভাগ করে নেব। আমরা বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করব। আমাদের অভিযান এখানেই শেষ হল না। আমরা জানতে পারলাম যে আমাদের মতো আরও কয়েকটা পরিবার আছে যাদের পূর্বপুরুষরা একই ধরনের কাজ করেছিল। আমরা তাদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। দেশের বিভিন্ন প্রান্তে আমরা সেই পরিবারগুলো খুঁজে পেলাম। তারাও আমাদের মতো দাতব্য কাজ করছিল। আমরা সবাই মিলে একটা বড় সংগঠন তৈরি করলাম। আমাদের সংগঠনের নাম দিলাম মানব কল্যাণ ফাউন্ডেশন। আকাশ হল আমাদের যুব নেতা। আমি হলাম মহিলা বিভাগের প্রধান। আমরা সারা দেশে আমাদের কাজ ছড়িয়ে দিলাম।
হাজার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হল। আমাদের আন্দোলন হয়ে উঠল একটা জাতীয় আন্দোলন। আকাশ একদিন বলল, মা, আমাদের এই অভিযান আমাকে শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের কল্যাণ কামনা করা। আমি তোমাকে ভালোবাসি একজন মহান মা হিসেবে, একজন আদর্শ নেত্রী হিসেবে। আমি বুঝতে পারলাম যে আমাদের পারিবারিক সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে। আমরা একসাথে কাজ করে, একসাথে বিপদ মোকাবেলা করে আরও কাছে এসেছি। আমাদের ফাউন্ডেশনের কাজ দেখে সরকার আমাদের জাতীয় পুরস্কার দিল। আমি আর আকাশ একসাথে মঞ্চে গিয়ে পুরস্কার নিলাম। আকাশ সেদিন বলল, মা, আজ আমি গর্বিত যে তুমি আমার মা। তোমার মতো একজন আদর্শ মায়ের ছেলে হতে পেরে আমি ধন্য ও আমার চোখে জল এসে গেল। আমাদের গল্প এখানেই শেষ নয়। আমরা এখনও নতুন নতুন রহস্যের খোঁজ করি, নতুন নতুন মানুষের সেবা করি। আমাদের পরিবার এখন একটা বড় সেবামূলক পরিবার। রিমা আর রাফিকও আমাদের কাজে যোগ দিয়েছে। রিমা স্কুলের বাচ্চাদের পড়ায়, রাফিক আমাদের সংগঠনের হিসাব নিকাশ দেখে। আকাশ এখন একজন সফল ডাক্তার। সে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। আমি আমাদের মহিলা কর্মসূচি চালাই। আমরা আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি। আমাদের লক্ষ্য এখন পুরো বিশ্বে আমাদের কাজ ছড়িয়ে দেওয়া। আমরা চাই যে প্রতিটা মানুষ শিক্ষা আর চিকিৎসা পাক। একদিন আকাশ বলল, মা, আমাদের এই গল্প যদি কেউ শোনে, তারা বুঝবে যে পারিবারিক ভালোবাসা আর একতা দিয়ে কত বড় কাজ করা যায়। ও আমি বললাম, হ্যাঁ, আমাদের এই অভিজ্ঞতা অন্যদের অনুপ্রেরণা দেবে। আমাদের প্রতিটা দিন কাটে নতুন পরিকল্পনা নিয়ে। আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর পৃথিবীর, যেখানে কোনো দরিদ্রতা নেই, কোনো অশিক্ষা নেই, কোনো রোগব্যাধি নেই। আকাশ তার বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন করেছে। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষদের সচেতন করে, তাদের নতুন নতুন কাজ শেখায়। আমি মহিলাদের নিয়ে কাজ করি, তাদের স্বাবলম্বী করার চেষ্টা করি, তাদের হাতের কাজ শেখাই, তাদের ছোট ছোট ব্যবসা করতে সাহায্য করি। এভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটছে। নতুন মানুষের সাথে পরিচয়, নতুন সমস্যার সমাধান, নতুন প্রকল্প। আকাশ এখন একটা বড় হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করছে। সেখানে সব ধরনের চিকিৎসা সেবা থাকবে। গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। আমি একটা বড় স্কুল তৈরি করার পরিকল্পনা করছি। সেখানে মেধাবী কিন্তু দরিদ্র ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। রিমা বড় হয়ে একজন শিক্ষিকা হতে চায়। সে বলে, আমি গ্রামের বাচ্চাদের পড়াবো। আমি তার স্বপ্নকে সমর্থন করি। রাফিকও আমাদের কাজে অনেক সাহায্য করে। সে বলে, আমি গর্বিত যে আমার পরিবার মানুষের সেবা করে। আমাদের গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ ছিল যখন আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা একটা গোপন টানেল তৈরি করেছিল। এই টানেল দিয়ে তারা ইংরেজদের সময় গোপনে যোগাযোগ রাখত। এই টানেল আবিষ্কার করে আমরা আরও অনেক রহস্যের সন্ধান পেলাম। আমরা জানলাম যে আমাদের পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী। তারা দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিল। আজ আমরা যখন পেছনে তাকাই, তখন বুঝতে পারি যে আমাদের এই অভিযান আমাদের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা শুধু ধনী হইনি, আমরা হয়েছি আদর্শবান। আকাশ এখন আমাকে বলে, মা, তুমি আমার প্রেরণা। তোমার মতো একজন সাহসী মায়ের ছেলে হতে পেরে আমি গর্বিত। এই কথা শুনে আমার মন ভরে যায়। আমাদের পরিবারের গল্প আজ অনেকের কাছে অনুপ্রেরণার উৎস। মানুষ আমাদের দেখে বুঝতে পারে যে পরিবার মিলে কাজ করলে কত বড় পরিবর্তন আনা যায়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড়। আমরা চাই যে আমাদের এই আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাক। আকাশের ভবিষ্যৎ সন্তানরাও যেন এই ধারা অব্যাহত রাখে। এই গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন যে জীবনের সবচেয়ে বড় ধন হল পারিবারিক ভালোবাসা আর একতা। আমাদের এই অভিযান প্রমাণ করে যে মিলেমিশে কাজ করলে অসম্ভব কিছুই নেই। আকাশ এখন বিয়ে করার পরিকল্পনা করছে। সে বলে, মা, আমি এমন একটা মেয়ে বিয়ে করব যে আমাদের এই আদর্শকে সমর্থন করবে। আমি তার সিদ্ধান্তে খুশি। আমাদের গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ। আমরা এগিয়ে চলেছি আমাদের স্বপ্নের দিকে। এই গল্প থেকে আপনারা শিখতে পারেন যে পরিবারের সাথে মিলে কাজ করলে কত বড় স্বপ্ন পূরণ করা যায়। আমাদের এই অভিজ্ঞতা আপনাদের অনুপ্রেরণা দিক। আজকের মতো এখানেই শেষ। আগামীকাল আরও নতুন অভিযানের গল্প শোনাব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত এমন রোমাঞ্চকর গল্প শেয়ার করি।